सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা একটা খুব বিশেষ আলোচনা করব। এই আলোচনার মধ্যে এমন একটা তথ্যকে নিয়ে আমরা ব্যাখ্যা করব যেটা অবশ্যই আলোড়ন সৃষ্টিকারী হবে এবং জ্যোতিষ জগতে আমার পরিস্থিতি আরো খারাপ হবে। দীর্ঘ 16 বছর ধরে মিডিয়াতে আমি যে জ্যোতিষ অনুষ্ঠান উপস্থাপনা করে আসছি, প্রথম দিন থেকেই আমার একটা ভয়াবহ সমস্যা ছিল যে আমি জ্যোতিষ শাস্ত্রটাকে অধ্যয়ন করে জ্যোতিষ চর্চা করতে এসেছিলাম। এটাই আমার খুব বড় মাপের দোষ, ত্রুটি এবং ঘাটতি ছিল জ্যোতিষ জগতের অন্যান্য মানুষদের কাছে। তা সেই দোষে আমি দূষিত ছিলাম। 2019 অবধি সেই একটা দোষ মাথায় নিয়ে ঘুরেছি। কপালে লেখা ছিল ইনি জ্যোতিষটা পড়াশোনা করে জ্যোতিষ করতে এসছেন, ইনি চরম অন্যায় করেছেন। 2020-তে এসে এই দোষ দ্বিগুণ হয়ে গেল, ডাবল হয়ে গেল। যে এতদিন তো উনি এই দোষটার কোনো ব্যবস্থা করেননি, যে উনি জ্যোতিষটা অধ্যয়ন করে এসছেন জ্যোতিষ চর্চা করতে। এখন আবার উনি এই সারা বিশ্বব্যাপী পুরো মানব জাতির উপর যে ভয়ঙ্কর সংকট, তার পূর্বাভাস জোরালোভাবে 23টা অনুষ্ঠানের মাধ্যমে দিয়েছিলেন 2019-এর শেষে। এটা একটা ভয়ঙ্কর অপবাদে পরিণত হয়েছে এবং এখন যত মানুষ জানতে পারছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার অনুষ্ঠানগুলো দেখছেন, এবং জ্যোতিষ জগতের মধ্যে যত এই খবরটা ছড়াচ্ছে, তত এই জ্যোতিষ জগতে আমার একেবারে লাইফ মিজারেবল হয়ে যাচ্ছে অন আ ডেইলি বেসিস। তো এই এসেনশিয়াল মিজারি অফ লাইফের সঙ্গে তো আমি বহুদিন ঘর করলাম। তো সেই জন্য এই এসেনশিয়াল মিজারিটাকে আরেকটু বৃদ্ধি করি, কারণ আজকে যে আলোচনাগুলো করব সেগুলো শোনার পর বিশেষ বিশেষ কিছু ব্যক্তিত্ব আছেন যারা অত্যন্ত বিরক্ত এবং আমার উপর খুব চটে আছেন, কারণ তাদের মতামত হচ্ছে যে আমার সাংঘাতিক অ্যারোগেন্স এন্ড অহংকার। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি গতকাল বক্রগতিতে গেছেন এবং উনি দেবগুরু, উনি সকলকে রক্ষা করেন। তা আমি ওনারই শরণাপন্ন হয়েছি যে ডিয়ার দেবগুরু, প্লিজ সেভ মাই ব্যাক। তো বৃহস্পতিকে নিয়ে আমরা একটা বিশেষ আলোচনা করব। আপনাদের তো অসম্ভব ভালো লাগবে, আপনারা দারুণ উপভোগ করবেন, কিন্তু যাদের অ্যালার্জি হওয়ার তাদের তো অ্যালার্জি হবেই। প্রথমে একটু অল্প করে বলে নিই যে এই যে বক্রগতি, এই বক্রগতিটাকে একটু
বোঝার আছে। এটা বক্রগতির অনেক রকম এক্সপ্লেনেশন হয়, ব্যাখ্যা হয়। আমি একটা ব্যাখ্যা মনে করি খুব সঠিক এবং অ্যাকিউরেট ব্যাখ্যা, যেটা আমার জীবনের ফাইন্ডিং, আমি দেখেছি আমার প্র্যাকটিক্যাল ডিলিং অফ অ্যাস্ট্রোলজি থেকে, যে এক তো হচ্ছে যে অনেকটা কেতুর মতো, যে পাস্ট লাইফের পূর্বজন্মের কিছু অসম্পূর্ণ কর্ম থাকে, আনফিনিশড কর্মা, বা এমন কোনো বিষয় জাতকের একটা পারদর্শিতা থাকে, একটা অ্যাকমপ্লিশমেন্ট থাকে, যেটা আবার পুনরাবৃত্তি হয়, রিপিট হয়। এখন এটা লেভেল অফ পারফরমেন্স তো আছেই। যদি মিডিওকার লেভেল হয় তাহলে ধরুন একটা মিডিওকার রেঞ্জের একজন শিক্ষক বা শিক্ষিকা, বৃহস্পতিটা বক্রী, টিচিং প্রফেশন জুপিটার, তাহলে তার কোনো না কোনো পূর্বজন্মে টিচিং প্রফেশনই ছিল, যেটা সে এই জন্মে আবার কন্টিনিউ করছে, এবং যে লেভেলটা, যে রেঞ্জটা সে অ্যাচিভ করেছিল, সেটা যাতে আরও সে উন্নত করতে পারে, সো দ্যাট হি অর শি ক্যান এনহ্যান্স হিজ লেভেলস অফ পারফরমেন্স, তার জন্য সে আরেকটা সুযোগ পাচ্ছে। দিস ইজ ওয়ান। আর আরেকটা হচ্ছে একদম খুব এরুডাইট, বিদগ্ধ কোনো টিচার বা প্রফেসর, বৃহস্পতি রেট্রোগ্রেড, সে কোনো না কোনো পূর্বজন্মে একটা প্রভূত জ্ঞান অর্জন করেছিল, মাস্টার্ড হিজ সাবজেক্ট, সেটাকেই সে আরেকবার প্রদান করতে জন্ম নিয়েছে। সো দ্যাট ইজ ভেরি মাচ লাইক দ্য কেতু। এবার এইখানেই আমার যেটা নিজের মনে হয়েছে, এবার আজকাল অনেকেই আমাকে ইঙ্গিত করে বলছেন যে আমি এদিক ওদিক অন্যান্য জ্যোতিষীদের সব কথাবার্তা শুনে ওই কান পেতে রই করে আমার মতো করে সেটাকে উপস্থাপনা করি। তো এইসব মানুষদের যখন আমি দেখিয়ে দিচ্ছি যে যেখানে যেখানে আমি বিদগ্ধ, প্রবীণ, প্রাজ্ঞ জ্যোতিষীদের ব্যাখ্যাকে উপস্থাপনা করেছি, সব সেখানে উল্লেখ করেছি যে এই সমস্ত ব্যাখ্যা প্রাজ্ঞ, প্রবীণ, বিদগ্ধ পণ্ডিতদের, আপনাদের আউট অফ বাউন্ডসের সময় বলেছি যে এটা পুরোপুরি পাশ্চাত্য দেশের জ্যোতিষীদের একটা গবেষণার ফল, কিন্তু সেগুলো বলে তো লাভ নেই। কারণ ওই সেই যে ছাগল ছানা জল খাচ্ছিল, নেকড়ে বাঘ এলো, তুই কেন জল খাচ্ছিস, তোকে খাবো। আচ্ছা তুই খাচ্ছিস না, তোর মা খেয়েছিল, তোর বাবা খেয়েছিল, তোর বাবা খায়নি, তোর বাবার বাবা খেয়েছিল, মানে আমি তোকে খাবো, তুই যাই বল। তো যাই হোক, আপনারা অনেকেই গাড়ি চালাতে জানেন, আপনারা আমার কনসেপ্টটাকে ধরতে পারবেন আরও সহজে। গাড়ি চালানো, এই ড্রাইভিং যে স্কিলটা, নিউট্রাল থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, টপ গিয়ারে গিয়ে গাড়ি চালানো সহজ বলবো না, বাট তার মধ্যে কোনো অ্যাজ সাচ কোনো কমপ্লিকেশন নেই। কিন্তু এই যে রিভার্স গিয়ারে, ব্যাক গিয়ারে গাড়ি চালানো এবং ব্যাক গিয়ারে গাড়ি চালিয়ে গাড়িটা পার্কিং করা, গাড়ি ফরওয়ার্ড গিয়ারে চলবে,
একরকম, কিন্তু গাড়ি ব্যাক গিয়ারে রিভার্স গিয়ারে চলবে এবং আপনাকে গাড়ি পার্কিং করতে হবে। এইটার জন্য কিন্তু একটা বিশেষ দক্ষতার অ্যাকিউমেন স্কিলের প্রয়োজনীয়তা আছে। সবাই কিন্তু সেভাবে পারে না, কারণ কতটা জায়গা পিছনে আছে আপনার যতই রিয়ার ভিউ মিররে দেখুন, যতই পার্কিং লটের লোকটা আপনার গাড়ি চাপড়াতে থাকুক পাশ থেকে, আরেকটু আরেকটু আরেকটু, ওকে ওকে ওকে, থামুন থামুন, যতই বলতে থাকুক, পিছনে তো আপনার তো ভিউটা নেই, আপনি তো দেখতে পাচ্ছেন, আপনাকে আরেকজনের উপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু আমার জীবনে দেখা আছে এরকম একজন চালক যে এমন এমন স্পেসের মধ্যে গাড়ি পার্কিং করেছে, ইন্ডিকা গাড়ি পার্কিং করেছে এমন স্পেসে যেখানে মনে হচ্ছে যে বোধহয় ন্যানো গাড়িও ঢুকবে না। বহু ক্ষেত্রে আমি তাকে বলেছি, বাবা আমি গাড়ি থেকে নামি, তারপর তুমি গাড়িটা পার্কিং করো। আমার সাহসে কুলোয়নি ওই গাড়িতে বসে থাকার, আমি নিশ্চিত গাড়িতে ধাক্কা লাগবে, পিছনে সামনে পিছনে দুটো গাড়ির কোনো জায়গাই নেই, এবং দুটো গাড়ির মালিকই এসে ক্ষতিপূরণ চাইবে। কিন্তু সে নিখুঁতভাবে গাড়ি ঢুকিয়ে দেয়। এই যে স্কিলটা, এটা কিন্তু একটা ইউনিক স্কিল, এবং এটা নর্মাল রুটিন সামনে গাড়ি চালানোর থেকেও অনেক অন্য রকমের একটা বিষয়। এবং এই যে ড্রাইভিং স্কুলগুলো আছে, এরা লাস্টে কিন্তু গিয়ে ওই রিভার্স গিয়ারে পার্কিংটাই শেখায়, এবং যখন মোটর ভেহিকলসে পরীক্ষা দিতে হয় তখন ওই পার্কিংটা ওরা দেখে যে একটা মানুষ কতটা পারদর্শী হয়েছে, কতটা শিখেছে, কতটা পারে। তো কিছু কিছু রেট্রোগ্রেড প্ল্যানেটের মধ্যে সেই রকম কার্মিক কন্টেন্ট থাকে যেখানে সে সাংঘাতিক ভালো ওই একটা ইউনিক রিভার্স গিয়ারে পার্কিংয়ের স্কিলটাকে, দক্ষতাকে সে অর্জন করেছে। তখন তার জীবনে তার সেরকমই প্রতিফলন হয়, যদি তার সেরকম দশা জীবনে, সে ভোগ্য দশা সেরকম সময় পায়। তাছাড়া ইন জেনারেল বেশিরভাগ মানুষের মধ্যে বক্রগতির গ্রহকে খুব একটা সক্রিয় দেখা যায় না জাগতিক কামনা বাসনার পরিতৃপ্তির জায়গায়, কারণ বক্রগতির সময় গ্রহটাও পৃথিবীর কাছে চলে এলো এবং গ্রহর অ্যাকশন এরিয়াটা ইন্টারনালাইজড হয়ে গেল। তখন সেই গ্রহর যে চারিত্রিক বৈশিষ্ট্য, যে হিউম্যান ক্যারেক্টারের যে সমস্ত অ্যাসপেক্টসগুলো সে রিপ্রেজেন্ট করে, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো একটা এক্সামিনেশন, সেলফ এক্সামিনেশন করা, যে সেটা আমার মধ্যে কতটা আছে। প্রুডেন্স, উইজডম, আমার বিবেক, আমার ন্যায়পরায়ণতা, আমার বাড়াবাড়ি করা, স্টেইং কনফিডেন্ট অ্যান্ড নট বিকামিং ওভার কনফিডেন্ট, এগুলো হচ্ছে বৃহস্পতির কারকতা। তো এই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি পরিমাণে আমার মধ্যে আছে, অত্যাধিক থাকলে আমাকে সেটাকে কন্ট্রোলে আনতে হবে, যদি ঘাটতি থাকে তাহলে সেটাকে সঠিক পরিমাণে তুলতে হবে। এই অ্যাকশন প্ল্যানটা, এই কাজকর্মটা অ্যাকচুয়ালি রেট্রোগ্রেড পিরিয়ডে করতে হয়, কিন্তু আমরা তো সেদিকে আমাদের কোনো মনন চিন্তারই নেই।
আমরা তো কিছুই করবো না, অথচ আমাদের জীবনে সব চাই, এবং অ্যাস্ট্রোলজাররাও তাই বলে সব পাইয়ে দেব। এবং বৃহস্পতি যেহেতু পঞ্চম ভাবের কারক গ্রহ, ইজ দ্য 5th হাউস সিগনিফিকেটর, তো পঞ্চম থেকে যদি আমরা শুধু একটা অর্থ তুলে বার করি যে পঞ্চম হচ্ছে আমার সন্তান স্থান, তাহলে আমার সন্তান মানে আমি আমার প্রজাতিকে বৃদ্ধি করছি, আমি জগৎকে তার ভবিষ্যৎ দিয়ে যাচ্ছি। তাহলে আমি কি কন্ট্রিবিউশন করলাম, আমার কি অবদান হলো এই পৃথিবীতে, আমার লেগাসি কি, হোয়াট এম আই লিভিং বিহাইন্ড, সেটা কিন্তু বৃহস্পতি নির্দেশ করে। যে কারণে এই সমস্ত প্রবাদ প্রতিম গ্রেট মেন, যারা আমাদের আদর্শ, আমাদের আইডিয়াল, জেনারেলি তাদের হরোস্কোপে বৃহস্পতিটা বলবান হয়, বিকজ দে হ্যাভ টু লিভ বিহাইন্ড a very rich legacy. এবার সমস্যা হচ্ছে যে বৃহস্পতিকে দেওয়া হয়েছে উইজডমের কারক স্থান, আর বুধকে দেওয়া হয়েছে নলেজের সিগনিফিকেটরশিপ। বৃহস্পতি হচ্ছে লার্জেস্ট প্ল্যানেট আর মার্কারি হচ্ছে স্মলেস্ট প্ল্যানেট। এবার আমাদের এই যে বিশ্বব্রহ্মাণ্ড আছে, অবজারভেবল ইউনিভার্স, 96% আমাদের কাছে আননোন। সায়েন্টিফিক কমিউনিটির কাছে 96% হচ্ছে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি ডাজন্ট ম্যাটার। 96% হচ্ছে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার ডাজন্ট ম্যাটার, ছেড়ে দাও। only 4% is known। 4%কে উদ্ধার করতে পেরেছে মানব জাতি তার বিজ্ঞানের সাহায্যে। তাহলে এই যে স্মলেস্ট প্ল্যানেট মার্কারি, অর্থাৎ নলেজ হচ্ছে আমার 4%, আর আমার আননোন ইগনোরেন্স হচ্ছে 96%, সবচেয়ে বৃহৎ গ্রহ বৃহস্পতি। তাহলে উইজডম ইজ অ্যাওয়ারনেস অফ ইউর ইগনোরেন্স। এক কথায় দ্য মোস্ট কারেক্ট ডেফিনিশন অফ উইজডম হচ্ছে অ্যাওয়ারনেস অফ ইগনোরেন্স। যে মানুষ তার না জানা, অজানা, অজ্ঞানতা সম্বন্ধে যত অবগত থাকবে, তার সে তত বেশি প্রাজ্ঞ। এবং বুধ যে নলেজ, মানব জাতির কাছে নলেজ ইজ অনলি 4%। এবং আমি মনে করি যে বুধ যেহেতু কমিউনিকেশনেরও কারক গ্রহ, স্পিচ কমিউনিকেশন, এটা আমার ব্যক্তিগত ধারণা যে বুধের ক্ষেত্রে the most important aspect of communication and the most powerful aspect of communication is knowing what not to communicate. সাধারণত আমাদের এটাই ধারণা যে খুব সুন্দর বক্তা, দারুণ বক্তব্য রাখেন, ভাষার উপর খুব ভালো দখল, একাধিক ভাষায় পারদর্শী, কারণ ভাষা, ল্যাঙ্গুয়েজ ইজ অলসো কন্ট্রোল বাই মার্কারি। কিন্তু আমি মনে করি, এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে, আমার লার্নিং অফ জ্যোতিষ, যে কোন কথাটা
বলাই উচিত নয়। What should we refrain from communicating? That knowledge is the greatest knowledge. Most useful, কারণ দেখুন মার্কারি আবার স্কিল, কালপুরুষের 6000 দক্ষতার স্কিলের ওনারশিপ নিয়ে বসে আছে। তাহলে কমিউনিকেশনের যে স্কিলটা, সেই স্কিলটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে স্কিল আমাকে শেখাচ্ছে কোন কথাটা বলবো না, কোথায় স্পিকটি নট, which knowledge, which information I must not express। এবং অ্যাকচুয়ালি ভেবে দেখুন না, ভুল কথাটা বললেই তো ভুল বোঝাবুঝি হয়, সমস্যা তৈরি হয়ে যায়। এবার শুক্র হচ্ছে অ্যাপ্লিকেশন অফ নলেজ। আমার ওই যে 4% নলেজটা আছে, স্মলেস্ট প্ল্যানেট মার্কারি, তার সেই নলেজটার অ্যাপ্লিকেশন হচ্ছে ভেনাস। শিখিবি পারিবি না করিতে প্রয়োগ। এবার এইখান থেকে আমরা একটা হরর মুভি দেখতে পাচ্ছি। হরর মুভিটা কিরকম না, বুধ আর বৃহস্পতির পজিশন, অবস্থান, রোল, ভূমিকাটাকে পাল্টে দিন, রিভার্স করে দিন। যে বুধ 4% নলেজ of the observable universe, smallest planet, little knowledge, সে মনে করছে আমি সব জানি। এবং বৃহস্পতি যে biggest planet in the solar system, যার হওয়ার কথা অ্যাওয়ারনেস অফ ইগনোরেন্স, তার সেই অ্যাওয়ারনেসটাই নেই। কন্ডিশনটা, পরিস্থিতিটা চিন্তা করুন। আমি বৃহস্পতি, যার জানার কথা যে সে কতটা জানে না, সেটা সে জানে না। এটাই আমাদের সবারই গণ্ডগোল, সবারই একই সিমটম। বৃহস্পতি যার জানার কথা যে সে কতটা জানে না, সে সেটা কিন্তু জানে না। আর বুধ তার ওই 4%, তার ওই স্বল্প ক্ষুদ্র জ্ঞানকে সাংঘাতিক জ্ঞান মনে করছে। এবং শনি যে লিমিটেশন, সীমা পরিসীমা, যে ওই 4% হচ্ছে আমার নলেজ, এটাই আমার লিমিট, দিস ইজ স্যাটার্ন। এবার যখন বুধ মনে করলো যে এই আমার 4% জ্ঞানটা সাংঘাতিক জ্ঞান, ওদিকে বৃহস্পতি এটা জানেই না যে তার ইগনোরেন্সটাই, তার অজানা ক্ষেত্রটাই 96%। এবং এই যে আমার লিমিটেশনটা, যে আমি 4%-এর বেশি জানতে পারি, আমি যে জগতে, যে বিশ্বব্রহ্মাণ্ডে বসবাস করছি, তার সম্বন্ধে আমি তো কিছুই জানি না। হোয়াট ইজ 4%? স্কুলে কোনো সাবজেক্টে 4% পেলে আমরা কেউ বাড়িতে ফিরতে পারবো স্কুল থেকে 100-তে 4 পেলে? আর ফিরলেও আর রাম নাম সত্যি হয়ে যাবে বা আমার লাঠি চার্জ খেয়ে। তো বুধ তার 4%-কে দুর্দান্ত মনে করছে, বৃহস্পতি জানেই না যে সে 96% জানে না, এবং দুজনে মিলে তাদের এই লিমিটেশন
কে অস্বীকার করে, এবং শুক্র এই নলেজটাকেই অ্যাপ্লাই করে। এটা হরর মুভি ছাড়া আর কি বলবেন? এবং এটাই আজ দীর্ঘদিন অন্তত পশ্চিমবঙ্গের জ্যোতিষের পরিস্থিতি, সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারাও দায়িত্ব নিয়েই আমার সঙ্গে সুর মিলে তেরা তোমার মেরা তোমারা ওই একই হবে। তার একটা বিশেষ কারণ আছে। কি কারণ আছে সেটাও আমরা আলোচনা করব। আজকে আমরা আর ওই বৃহস্পতি সম্বন্ধে ইউনিক ফিচারটা নিয়ে আলোচনায় প্রবেশ করতে পারছি না। আমরা এখানে আজকের আলোচনাটা এখানেই আমরা সমাপ্ত করব, কিন্তু এই বিষয়টা নিয়ে একটু ভাববেন। কারণ আপনারা তো জানেন, আমি না হয় খুব আমার সাংঘাতিক অহংকার, আমার না হয় সাংঘাতিক আমি নিজেকে ভীষণ গুরুত্ব দিই, ইম্পর্টেন্স দিই, এইসব আমার আশেপাশের জ্যোতিষীরা মনে করেন, এবং তারা আমাকে জানিয়েওছেন। তারা আমাকে এইসব কথা ব্যক্তও করেছেন, উপাধি দিয়েছেন আমাকে। কিন্তু আপনারা একটু ভেবে দেখবেন যে আসলে এই যে সিস্টেমটা আপনাদের বললাম, সেটা অ্যাকচুয়ালি আপনারা এই সিস্টেমকে প্রত্যক্ষ করছেন কিনা। তাহলে আমরা আগামী দিন এই সিস্টেম কেন হয়েছে, কেন বুধ ক্ষুদ্র গ্রহ তার ক্ষুদ্র 4% নলেজ নিয়ে মনে করছে যে সে অনেক কিছু জানে, বৃহস্পতি বৃহত্তম গ্রহ তার যে 96% ইগনোরেন্স সেটাকে সে বুঝতেই পারছে না, সেখান থেকে কোনো অ্যাকশান নিচ্ছে না, এবং তার ফলে কেউই তাদের যে লিমিটেশন স্যাটার্ন সেটাকে বুঝতে পারছে না, সেটাকে স্বীকার করছে না, সেটাকে অস্বীকার করছে, এবং সেখান থেকে যে টোটাল পরিস্থিতি সেই জ্ঞানেরই অ্যাপ্লিকেশন হচ্ছে থ্রু ভিনাস। এবং এটা ডেফিনেটলি দায়িত্ব নিয়ে জ্যোতিষ ক্ষেত্রে হচ্ছে, অন্যান্য ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। কেন হচ্ছে জ্যোতিষ ক্ষেত্রে সেটা আমরা আগামী দিন আলোচনা করব। আশা করি আজকের এই বক্তব্যগুলো নিয়ে আপনারা চিন্তাভাবনা করবেন, এবং অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।